সঞ্চয়পত্র ক্রয়ের নতুন নিয়ম নিয়ে মানুষ বেশ ভোগান্তির মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। মানুষের প্রশ্নগুলো নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। তারপরেও দেখেছি মানুষ নিত্য নতুন সমস্যা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে। আমি সেই কমেন্টগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে আমি আজকের ভিডিও বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের আরও যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সহজ সমাধান পাবেন। যারা সঞ্চয়পত্র নিয়ে সবগুলো সমস্যার সমাধান জানতে চান তারা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমি যে সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটা হলো সঞ্চয়পত্রের ক্ষেত্রে নমিনি এবং যে বায়ার তার মোবাইল নাম্বার সংক্রান্ত সমস্যা। আমি ইতিমধ্যে এই টপিকে একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে দেখলাম আমার অডিয়েন্স বন্ধু কিছু আছেন যারা ক্লিয়ার হতে পারেননি। তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আপনারা অনেকেই ভাবেন যে আমি কমেন্টে রেসপন্স করছি না। যখন একই কমেন্ট অনেকজন করেন তখন প্রত্যেকে জনে জনে কমেন্টে রিপ্লাই করাটা আমার কাছে সমীচীন মনে হয় না। আমার মনে হয় প্রত্যেকের জনে জনে কমেন্ট রিপ্লাই না করে আমি যদি একটা ভিডিও দিতে পারি তাহলে এই সংক্রান্ত সমস্যা যারা ফেস করছেন তাদের একটু হলেও উপকার হবে। তো আসুন আমরা আসল আলোচনায় চলে যাই। সাম্প্রতিককালে মোবাইল নাম্বার নিয়ে যে ঝামেলাটা হয়েছে সেটি হলো, যিনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তার নামে এনআইডি কার্ড দিয়ে একটা সিম কার্ড ক্রয় করা থাকতে হবে এবং সেই সিম কার্ডটা সঞ্চয়পত্র ক্রয়ের সময় দিতে হবে। যদি ঝামেলা হয়, যদি পূর্বে তার নামে সঞ্চয়পত্র কেনা থাকে এবং সেখানে অন্য কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে তখনই আসল ঝামেলার সূত্রপাত হয়। সেই ক্ষেত্রে সমাধানটা আসলে কি? সেই ক্ষেত্রে সমাধান আছে। সেই ক্ষেত্রে সমাধান হলো আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে সঞ্চয়পত্র কেনা আছে সেই ব্যাংকে গিয়ে আপনার একটা ছোট্ট একটা আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনার পূর্বের যে সঞ্চয়পত্রের যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা নিয়ে যেতে হবে। সেই আবেদনটা হবে মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন। এখানেই আপনাদের প্রশ্নটা আছে। প্রশ্নটা হলো, আগে আপনার কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে যদি আপনার মনে না থাকে তাহলে আপনি নাম্বার পরিবর্তন করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি পরিবর্তন করতে পারবেন। কেননা সঞ্চয়পত্র ইস্যুইং ব্রাঞ্চ বা যে ব্যাংক আপনার সঞ্চয়পত্র ইস্যু করবে তারা যখন আপনার এনআইডি কার্ড দিবেন তখন আপনার পূর্বে কোন কোন ডকুমেন্ট দেওয়া আছে সব ডকুমেন্ট চলে আসবে। সুতরাং সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনার পূর্বের মোবাইল নাম্বার জানা থাকার কোনো প্রয়োজন নেই। এখন আসি নমিনির মোবাইল নাম্বার নিয়ে। নমিনির ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। পূর্বে নমিনির যে কোনো তথ্য সঞ্চয়পত্র ইস্যুইং ব্রাঞ্চ নিজে নিজে ইনপুট করতে পারত ম্যানুয়ালি। বর্তমানে সেই সুযোগ নেই। বর্তমানে সঞ্চয় অধিদপ্তর সেটা অটোমেটিক্যালি রিড করে নেয়। এর ফলে নিজে নিজে কোনো তথ্যই আর ব্যাংক দিতে পারে না। এখন প্রশ্ন জেগেছে, পূর্বে যদি আপনার সঞ্চয়পত্র কেনা থাকে এবং সেই সঞ্চয়পত্রে নমিনির নামে যদি অন্য মোবাইল নাম্বার ইনপুট করা থাকে, বর্তমানে আপনি যদি নতুন মোবাইল নাম্বারও দেন তাহলে সেটি অ্যালাউ হচ্ছে না বা কাজ হচ্ছে না। আমি আমার গত ভিডিওতেই দেখলাম আমার এক অডিয়েন্স বন্ধু, তিনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র করতে পারেননি শুধুমাত্র এই একটা ইস্যুর কারণে। এই সমস্যারও সমাধান আছে। আমি সেই সমস্যার সমাধান এখন আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। যদি কখনো এমন হয় যে আপনার নামে যে নমিনি দেওয়া আছে এবং আপনার যে এনআইডি কার্ড সেই প্রেক্ষিতে আপনার কোনো সিম কার্ড ছিল না, অন্য কোনো সিম কার্ড দেওয়া ছিল বা সিম নাম্বার দেওয়া ছিল, এখন নতুন করে আপনার এনআইডি কার্ডের প্রেক্ষিতে আপনি একটা নতুন সিম কার্ড নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার ইস্যুইং ব্রাঞ্চে আবার চলে যেতে হবে। আপনার সঞ্চয়পত্র যিনি ক্রয় করবেন ক্রেতা, তার মোবাইল নাম্বার যে প্রসিডিউরের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, নমিনির মোবাইল নাম্বারটাও ঠিক সেম প্রসিডিউরের মাধ্যমেই পরিবর্তন করা হবে। এই ক্ষেত্রে মোবাইল নাম্বার পূর্বে কোনটা দেয়া ছিল এইটা জানা থাকার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে ইস্যুইং ব্রাঞ্চ বা ব্যাংক তারা এটা রিড করে ফেলতে পারবে বা যখন আপনার এনআইডি কার্ডটা দিবে তখন সব তথ্য আপনি চলে আসবে। তখন তারাই বলতে পারবে আপনার কোন মোবাইল নাম্বারটা পূর্বে দেয়া ছিল। সুতরাং বন্ধুরা, আশা করি আপনারা মোবাইল নাম্বার সংক্রান্ত যে তথ্যটা আপনাদের জানার ঘাটতি ছিল, আশা করি সেই তথ্যটা আপনারা জানতে পেরেছেন। এই ক্ষেত্রে পূর্বের কোনো তথ্য আপনার মনে থাকার কোনো দরকার নেই। শুধুমাত্র আপনার বর্তমান তথ্য হালনাগাদ করার প্রয়োজন হলে আপনি ইস্যুইং ব্যাংকে যাবেন, যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে আপনার তথ্যগুলো প্রোভাইড করবেন, অ্যাপ্লিকেশন করবেন, একটু সময় দিবেন, 2 থেকে 3 কর্মদিবস, এর মধ্যেই আশা করি আপনার তথ্য পরিবর্তন হয়ে যাবে। এর জন্য একটু সময় দিতে হবে আর একটু ভোগান্তি নিতে হবে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। সঞ্চয়পত্র আগে যেমন সহজ ছিল এখন সেটা আরও নিরাপদ হচ্ছে।
কিছুদিন গেলে যখন দেখবেন প্রত্যেকের নামে সিম রেজিস্টার্ড করা আছে, তখন দেখবেন এই ভোগান্তিগুলো আর হচ্ছে না। এটি আমার আপনার সবার নিরাপত্তার জন্যই সরকার এই নিয়মটা করেছে। সুতরাং সরকারের এই নিয়মে আস্থা রাখা উচিত। আশা করি আপনারা সঞ্চয়পত্র নিয়ে প্রত্যেকটি সমস্যার সমাধান আমার ভিডিওতে পেয়েছেন। এছাড়াও আপনারা যদি আরও নতুন কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। আমি আমার চ্যানেলে সেই সকল সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। আমি শুধু সঞ্চয়পত্র নিয়ে নয়, এছাড়াও ব্যাংকে কোনো বিনিয়োগ করতে চাইলে আপনি কোন মাধ্যমে বিনিয়োগ করবেন, আপনার যদি সঞ্চয়পত্র করতে চান তাহলে কোন ধরনের সঞ্চয়পত্র আপনার জন্য উপযোগী, এছাড়াও আপনি যদি ট্রেজারি বন্ড কিনতে চান তাহলে কোন ট্রেজারি বন্ডটা আপনার জন্য উপযোগী, যদি ট্রেজারি বন্ড না কিনে স্বল্প সময়ের জন্য আপনি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কোথায় বিনিয়োগ করবেন এবং কোথায় বিনিয়োগ করলে আপনি এফডিআরের চেয়ে অধিক পরিমাণ মূলধন পাবেন বা মুনাফা পাবেন, সে তথ্য আমার চ্যানেলে আমি শেয়ার করেছি। আর সেই বিনিয়োগের নাম হলো ট্রেজারি বিল। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমার চ্যানেলের মাধ্যমে। যদি না জেনে থাকেন এবং নতুন করে যদি কোনো তথ্য জানা দরকার হয় তাহলে সেটিও আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলোও শেয়ার করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন এই ভিডিওগুলো কত বেশি গুরুত্বপূর্ণ। আর সঞ্চয়পত্র নিয়ে এই তথ্যগুলো জানাটা আরও বেশি জরুরি। আজকে হয়তোবা আপনি সঞ্চয়পত্র করছেন না, কিন্তু কালকে, পরশুদিন বা তারপরের দিন আপনার সঞ্চয়পত্র করার প্রয়োজন হতেই পারে। তখন দেখবেন তথ্যের অভাবে আপনাকে অনেক বেশি ভোগান্তির সম্মুখীন হতে পারে। অনেক ব্যাংক আছে, অনেক ব্রাঞ্চ আছে বা অনেক এমপ্লয়ি আছে যারা আপনাকে বলার পরেও সঠিকভাবে বোঝাতে পারবে না। তখন আপনার মনে হবে যে ব্যাপারটা মনে হয় অনেক বেশি জটিল। কিন্তু দেখুন, সঞ্চয়পত্রে নতুন যে নিয়মটা করেছে সেই নিয়মটা মোটেও জটিল নয়। কিছু কিছু ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ বিষয়। সুতরাং আপনাকে একটু সময় হাতে নিতে হবে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে একটু কাজ করতে হবে। সঠিক পথে যদি সঠিক তথ্য জানার পরে আপনি অগ্রসর হতে পারেন, তাহলে দেখবেন কখনোই এই সঞ্চয়পত্র জনিত যত সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কখনোই আপনাকে ভোগান্তির মুখোমুখি হতে হবে না। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এই ধরনের আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন। আর যদি নিয়মিত এই তথ্যগুলো আপনি জানতে চান, আর্থিক সক্ষমতা সাক্ষরতা বাড়াতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত এই ভিডিওগুলো দেখলে বাংলাদেশের আর্থিক সেক্টর, ব্যাংকিং সেক্টর এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত খুব পরিষ্কার ধারণা আপনার হয়ে যাবে। তখন আর অন্য কারো কাছে যেতে হবে না। এছাড়াও সম্পত্তি হস্তান্তর আইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইন আমার চ্যানেলে নিয়মিত আলোচনা করা হবে। সেই ভিডিওগুলো দেখবেন আপনার জ্ঞানের পরিধি আরও উন্নত হবে। তো আজকে এই পর্যন্তই। অনেক কথা হলো, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। অবশ্যই আপনাদের কমেন্টের আলোকে কমেন্ট করবেন কোন টপিকে ভিডিও চাচ্ছেন। আসসালামু আলাইকুম।